স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই উৎসবের দিনে স্মরণ করা হবে ৮ মাস আগের রামুকে। সে সময় সেখানে আক্রান্ত বৌদ্ধপল্লী আর মন্দিরের ক্ষত ও ক্ষতি কাটাতে প্রশাসন কতটা কার্যকর, সহিংসতার হোতারা শান্তির আওতায় এসেছে কিনা এসব নিয়েই কথা, শাস্তির আওতায় এসেছে কিনা এসব নিয়ে কথা হবে আজকের আলোচনায়। আজকের বাংলাদেশের শিরোনাম তাই স্মরণে রামু। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত আপনাদের। জনাব শাহরিয়ার কবির, রামুতে হামলার পর ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছিল সরকার। ওই কমিটির প্রতিবেদনে ২০৫ জন হামলাকারীকে শনাক্ত করা হয়, যাতে আওয়ামী লীগ, বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলের লোক ছিল। এর মধ্যে ৪২ জন গ্রেপ্তার হয়েছে। তবে পত্রপত্রিকার রিপোর্টগুলি বলছে যে সরকারি দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়নি, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নিয়ে একটু। না, এটা নিঃসন্দেহে উদ্বেগজনক। সরকারি দলের যদি তদন্ত কমিশনের রিপোর্টে তাদের নাম থাকে এবং গ্রেফতার না করা হলে এটা খুবই ভুল বার্তা পাঠাচ্ছে সরকার। কিন্তু আজকে যেটা আরো উদ্বেগজনক খবরটা আমি যেটা দেখলাম আজকের খবরের কাগজে, যে উত্তম বড়ুয়াকে এখনো নাকি পুলিশ খুঁজে বেড়াচ্ছে। উত্তম বড়ুয়া সম্পর্কে তো তখনই আমরা জানি যে ডেইলি স্টারের একটা বিশাল প্রতিবেদন করেছিল, পুরো যে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বলতে যেটা বোঝায়, যে কিভাবে তার ফেসবুকে ওই ইমেজটা তৈরি করে বাইরে থেকে সেটে দেওয়া হয়েছে এবং পুরো দায়টা উত্তমের উপর চাপিয়ে পুরো বৌদ্ধ সম্প্রদায়কে তার জন্য দায়ী করে জামাতে কাজটা করেছে। এটা কিন্তু ডেইলি স্টারে এসেছিল। সরকার কিন্তু তখনও সেটাকে আমলে নেয়নি। তখনও আমরা কাগজে দেখেছি এবং এটা আমরা প্রতিবাদও করেছি, উত্তমকে না পেয়ে তার মাসিকে এবং তার আরেকজন আত্মীয়কে, মাকে বোধহয় সম্ভবত গ্রেফতার করা হয়েছিল, তো এই যে পরিস্থিতিটা, যে আসল যারা ক্রিমিনাল যারা, তাদেরকে না করে যারা ভিকটিম যারা, তাদেরকে হয়রানি করা। উত্তমকে আমি তখনও বলেছিলাম যে উত্তম তো ভিকটিম, এখানে ক্রিমিনাল হচ্ছে জামাতে ইসলামী এবং যে শিবিরের যে ছেলেটা এটা করেছে। পুরো রিপোর্টটা আমরা জানি, এটা নিয়ে আমরা এখন একটা শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছি। সেটি আমার কাছে উদ্বেগজনক মনে হয়, যে যদিও আমরা এটা তখনও আমরা এটাকে প্রশংসা করেছিলাম যে তাৎক্ষণিকভাবে মন্ত্রীরা গেছেন, সেখানে পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে, যে প্রশাসনের মধ্যে যারা দায়ী পুলিশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলো আমরা প্রশংসা করেছি। কিন্তু যারা আক্রমণ করেছে তাদের মধ্যে আমাদের তদন্তে আমরা যেটা পাচ্ছি, জামাত খুব সফলভাবে ওই রামুর ঘটনাতে বিএনপি এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদেরকে তারা ব্যবহার করেছিল। জামাত পেছনে ছিল, এদেরকে সামনে রেখেছে। পুরো ঘটনাটা এত সাজানো যে, এবং এটা জামাতের ওই এলাকাকে কেন্দ্র করে যে দীর্ঘদিনের একটা চক্রান্ত চলছে, যেটা আমাদের স্বাধীনতা বিরোধী বলতে পারি, আরাকানকে নিয়ে, রোহিঙ্গাদেরকে নিয়ে যে জামাতের যে পরিকল্পনা, তারই অন্তর্গত। কিন্তু সাহেব, রামুর ঘটনায় যে তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে, সেখানে তো এই বিষয়টি এইভাবে আসেনি। আমরা তদন্ত করছি, আমরা তদন্ত করছি। আমরা 2 মাসের মধ্যে রামুর ঘটনা থেকে শুরু করে একবারে সাম্প্রতিককাল পর্যন্ত। আপনি কেন মনে করেন যে এই বিষয়টি এইভাবে আসেনি? এটাকে আমরা ধরে নিতে পারি না যেটা কারো কোন একটা পত্রিকার আপনি স্টারের নাম করছিলেন, যে তাদের ভাষ্য আসলে তদন্তে এরকম কোনো কিছু পাওয়া যায়নি, যে এটা জামাত ইসলামী করেছে? ডেইলি স্টারের ভাষ্য শুধু না, ডেইলি স্টার রিপোর্ট বেরোবার পরে আমরা নিজেরা সেখানে গেছি, সেখানে আমাদের টিম গেছে এবং আমরা কিন্তু সেটারই, যা ডেইলি স্টারে যেটা রিপোর্টটা হয়েছে সেটা কিন্তু সমর্থন আমরা সেখানে স্থানীয় সাংবাদিক এবং আমাদের নির্মূল কমিটিও সেখানে আছে। আমরা কিন্তু কাজ করেছি রামু নিয়ে, এবং আমাদের যে তদন্ত কমিশন যেটা হচ্ছে, রিপোর্টটা বেরোবে আশা করছি 2 মাসের মধ্যে। মানে আপনাদের তদন্ত একই জিনিস, ডেইলি স্টারের সঙ্গে আমাদের কোনো এখানে পার্থক্য নেই। জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিন, এই ক্ষেত্রে যদি আপনি আপনার বক্তব্য বলতেন। আপনি চট্টগ্রামের মানুষ এবং আপনি নিশ্চয়ই ওইখানে একাধিকবার গিয়েছেনও, আপনি কি মনে করেন যে এই ঘটনাটি যে ঘটানো হয়েছে এবং উত্তম বড়ুয়াকে যে না পাওয়ার বিষয়টি তুলে আনলেন, যেন শাহরিয়ার কবির, এই প্রসঙ্গে আপনার একটু মতামত শুনবো। আসলে এটা অত্যন্ত উদ্বেগজনক। 8 মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি, এখনো পর্যন্ত কোনো মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। তাদের ভাষ্যমতে, তদন্তকারী কর্মকর্তার ভাষ্যমতে, যে জঙ্গি নেতা, রোহিঙ্গা নেতা সালামতুল্লাহ এবং ইব্রাহিম
ওরা ধরা পড়লে আসল মূল পরিকল্পনাকারীদেরকে ওনারা শনাক্ত করতে পারবেন। এটা হচ্ছে ইনভেস্টিগেশন অথরিটির বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে যে ওনারা কি তদন্ত করলো, ডেইলি স্টারে কি রিপোর্ট আসলো, it will not get the legal shape unless the investigating authority তদন্ত করে যে চার্জশিট যেটা সাবমিট করবে সেটা হবে দ্য লফুল ডকুমেন্ট এগেইনস্ট দি রিয়েল অ্যাকিউজড। ওনাদেরগুলি হবে দ্য এভিডেন্স। সেই জন্যে এটা 8 মাস যেখানে এত বড় একটা ঘটনা হয়ে গেল, তদন্ত শেষ হয় নাই, মূল পরিকল্পনাকারীদেরকে তারা শনাক্ত করতে গ্রেফতার করতে পারলো না। উত্তম বড়ুয়া যে আসল লোক, তাকে যদি অ্যারেস্ট করা যেত তাহলে তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে ইনভেস্টিগেশন প্রসিড করতে পারতো। উত্তম বড়ুয়াকে পাওয়া গেল না। তাহলে এটা তদন্তের নামে এটা 8 মাসে এত একটা জাতীয় ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। বৌদ্ধ সম্প্রদায়ের উপর অত্যন্ত নিরীহ সম্প্রদায়, তাদের উপর এই ধরনের একটা মর্মান্তিক এবং বর্বরোচিত হামলা আমাদের দেশকে কলঙ্কজনক অবস্থা নিয়ে গেছিল। আমি যেটা বলতে সেটা হচ্ছে কি জানেন, এটার জন্য কিন্তু দায়ী আপনি সরকারকে বলবো। ঘটনার পরদিন হোম মিনিস্টার সাহেব সেখানে গিয়েছিলেন। তিনি ফার্স্ট স্টেটমেন্ট করলেন যে দেশি এবং বিদেশি মৌলবাদীরা এই ঘটনাটা ঘটিয়েছে। ওই যে ঘুমের মধ্যেই হয়তো জামাত নয়তো বিএনপি এটা স্বপ্নে দেখেছে, এবং উনি প্রথম গিয়ে বলেছেন যে দেশি এবং বিদেশি মৌলবাদীরা এই ঘটনা ঘটিয়েছে। তখন আমি বললাম, একজন হোম মিনিস্টার যখন স্টেটমেন্টটা করে ফেলেছে তাহলে তো আসল আসামিরা আড়ালে চলে যাবে, কারণ আমার মৌলবাদীদেরকে ধরতে হবে। মৌলবাদী তো বলতে তো আর শুধু আপনাদেরকে বোঝানো হয় না বা জামাতে ইসলামীকে বোঝানো হয় না, মৌলবাদী তো যে কোনো দলের মধ্যে না। বললাম যে যখন হোম মিনিস্টার একটা স্টেটমেন্ট করবেন, দ্যাট ইট ইজ ইনভেস্টিগেটিং অথরিটি একে ডিফাই করা, একে ইগনোর করে তদন্ত করাটা ভেরি ডিফিকাল্ট টাস্ক। তারপরে কি হলো, তারপর মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, তিনি গিয়ে কি বললেন যে বিএনপির যে সংসদ সদস্য তাকে সরাসরি অভিযুক্ত করলেন। তারপর দিলীপ বড়ুয়া গেলেন, তিনি গিয়ে কি বলেন জামাত এবং বিএনপি সরাসরি কাজগুলি করেছে। আর তদন্তে যেটা আসছে, তদন্তে বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বলা হচ্ছে যে কারো প্ররোচনায় তারা এদেরকে ব্যবহারকে ঘটনাটা ঘটিয়েছে, বাট এখনো স্টিল ইনভেস্টিগেশন কমপ্লিট করতে পারে নাই। এতবার একটা জাতীয় দুর্ঘটনার পরে 8 মাস যদি ইনভেস্টিগেশন কমপ্লিট করতে লাগে, তাহলে আসলে কি ডু ইউ থিঙ্ক দ্যাট ইট উইল সি দ্য লাইট অফ দি ডে ডিউরিং দ্য টেনিউর অফ দিস গভর্নমেন্ট? না, আমি দুটো জিনিস এখানে বলতে চাই। সরকার যদি মানে ইচ্ছা করেই জামাত ইসলামীকে বা বিএনপিকে ফাঁসিয়ে দিতে চাইতো তাহলে তো এতদিন এটা শেষ করে আনতো। মানে এটা তো এরকম তো কোনো ইচ্ছা সরকারের নিশ্চয়ই নাই। না, আমার কথা সরকার ইচ্ছে কোথায় আছে আমরা যাব না। আমার কথা সরকার ইজ টু কমপ্লিট ইনভেস্টিগেশন। না, সেটা ঠিক। আমি একটা মাঝখানে প্রশ্ন করতে চাই, সেইটাতে ওই দিন আসলে কি ঘটনা ঘটেছিল সেটা তদন্ত করার জন্য আপনারা একটা 8 সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন। যেদিন তদন্ত কমিটি গঠন করেছেন তারপরে আপনার দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে ঘটনাটি সরকার ঘটিয়েছে, এটাই বা কিরকম তদন্ত কমিটি? আমি সেদিন আগেই বলেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনি বলছিলেন যে উনি এটি বলেছেন। ইয়েস, ইউ আর কারেক্ট। আমি আপনাকে বলি, শাহরিয়ার ভাই যে বক্তব্যটা ওনার একটা তদন্ত করছেন, আমার দল যেটা করেছে, এগুলি সব ইনভেস্টিগেটিং অথরিটির জন্য একটা পিস অফ এভিডেন্স হবে টু গো টু ডিটেক্ট দি রিয়েল অ্যাকিউজড। কিন্তু আপনাদের 66 পৃষ্ঠার প্রতিবেদনকে যে আমরা এভিডেন্স হিসেবে নিব, তার আগে তো আপনার দলের শীর্ষ নেতৃত্ব থেকে বেগম খালেদা যে বলেছেন যে এই ঘটনা সরকার ঘটিয়েছেন। নিশ্চয়ই সরকার যদি ঘটে না থাকে, তাহলে আপনার তদন্ত প্রতিবেদন সরকার যদি অবহেলা না থাকতো, সরকার যদি থানা থেকে 200 গজ দূরে ঘটনা হয়, পুলিশ সাহেব না, সেই ব্যাপারে আমি একমত। কিন্তু তাহলে আপনার পুলিশের বিরুদ্ধে কিন্তু সেখানে অ্যাকশন নেওয়া হয়েছে, কিন্তু এটা যদি গভর্নমেন্ট না নাসির ভাই, এই জিনিসটা কিন্তু আমি বলবো সরকারের এই অপকর্ম যদি বলি এটাকে, এটা কিন্তু শিখেছেন আপনারা। জনগণ কিন্তু দেখতেছি যে রোগী সংক্রামক স্বাস্থ্য আর না আপনারা এই সরকার। আমি বলি যে আমাকে যখন গ্রেফতার করা হলো, ওই ঘটনাটা আমাকে আর আমার বন্ধু মুনতাসির মামুনকে, আপনাদের মনে থাকার কথা, 2002 সালের 8ই ডিসেম্বর ময়মনসিংহে 3টা সিনেমা হলে বোমা হলো, বহু হতাহত হলো। আমরা টেলিভিশনে খবরটা দেখলাম এবং খবরের সঙ্গে সঙ্গে কি শুনছি, তারা বলে দিচ্ছে যে কি এটা আওয়ামী লীগ করেছে, এটা ভারতের ষড়যন্ত্র থাকতে পারে। এবং সেইখানে এই কথাটা এসে করার জন্য তখন ডিএসএস এর যে ইয়েটা ছিল, হোম মিনিস্টার প্রথমে বলেছিলেন যে এটা মৌলবাদীরা করতে পারে, একবার মাত্র বলেছিলেন বিএসএস সেটা প্রচার করবার জন্য, পরে ওটা ব্ল্যাক আউট হয়ে গেল। হলো যে
আওয়ামী লীগ এবং ভারত করেছে। তারপর কি হলো, সমস্ত আওয়ামী লীগের ময়মনসিংহের নেতা, ঢাকার নেতা সবাইকে গ্রেফতার করে আমাকে আর মুনতাসির মামুনকে। আমরা মাত্র খবরটা দেখলাম এবং জঙ্গিরা স্বীকার করলো, বক্তব্য রাখতে দেন, জঙ্গিরা স্বীকার করলো, জঙ্গিরা স্বীকার করলো, সরকার স্বীকার করলো না যে এটা জঙ্গিরা করেছে। একমত যে এই মানে এই অপকর্ম সরকার বোধহয় তার আগের সরকারকে সেজন্য আমরা বলছি যে এখান থেকে ধারাবাহিক অপকর্ম সরকার শিখে আসছে। ডেফিনেটলি আমরা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তদন্তকে তদন্তের মতো চলতে দিন। আপনার কি মনে হচ্ছে তদন্তকে তদন্তের মতো চলতে দেওয়া হচ্ছে এখানে, বা 8 মাস সময় আসলে খুব দীর্ঘ কিনা? এই আমার তো মনে হয়, আমার আশঙ্কা যে অতীতে যা ঘটেছে এবারও তাই ঘটছে। অতীতে কোনোদিন সত্যিকার দোষীদেরকে চিহ্নিত করা হয়নি তদন্তের মাধ্যমে, তাদেরকে শাস্তি দেওয়া হয়নি এবং তারা পার পেয়ে গিয়েছে। তারা ওই যে কালচার অফ ইম্পিউনিটি যেটা, সেটা অতীতে চর্চা হয়েছে, ওই যে নিকট অতীতেও চর্চা হয়েছে, এখন বর্তমানেও সেই অবস্থায় চলছে। আমার আশঙ্কা, ধরেন আমরা যদি অতীতের দিকে তাকাই, যে আমার মনে হয় একটা প্রথম বোমা হামলা হয়েছিল যেটা আমাদের সবার বিবেকে নাড়া দিয়েছিল, সেটা হলো যশোরে উদীচীর অনুষ্ঠানে। এবং সেখানে তো কি করা হলো, সেখানে যেটা চেষ্টা করা হলো সেই রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হলো। তরিকুল ইসলাম সাহেব ওনাদেরকে ফ্রেম করে তো এটার তদন্ত রিপোর্ট এবং এটা সে কাজে ব্যবহার করা হলো। তার মানে প্রকৃত দোষীরা চিহ্নিত হলো না, শাস্তি হলো না। তারপরে হলো সেই গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বোমা পাওয়া গেল। তারপরে আরো অনেকগুলো, রমনাতে যে ঘটনা ঘটলো, তখনকার বিরোধী দলের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর যে তার জীবনের উপর হামলা হলো, জর্জ মিয়া নাটক হলো। তো এইগুলো তো একটার পর একটা, 2004 সালে একটার পর সাল আপনি বলতেছেন, তো এটাও বলেন একটু। 2004 সালে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে এবং প্রকৃত দোষীরা আড়ালেই থেকে যাচ্ছে এবং সেই নাটক সাজানো হচ্ছে। এবং যে সংস্কৃতিটির কথা বলছিলেন সাগর ভাই, যে বেরিয়ে আসতে হবে, জি এই সংস্কৃতি থেকে যদি বেরিয়ে, আমার মনে হয় খানিকটা যেটা বদিউল আলম সাহেব, যেটা আমার যেটা অবজারভেশন, যেটা 2001 সাল থেকে 2006 সালের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা যদি বলেন, শতকরা 99% সরকার অস্বীকার করেছে, ঘটনা ঘটেনি বলেছে, এবং আমাদেরকে দায়ী করা হয়েছে আমরা কাল্পনিক এগুলো লিখে সম্প্রীতিটা নষ্ট করছি। এই সরকারের আমলে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, আদার ফোর্সেস করতে পারে, নন স্টেট অ্যাক্টররা করতে পারে, কিন্তু সরকার কিন্তু আমি 99% আমি বলবো সরকার অস্বীকার করেনি যে রামুর ঘটনা কিন্তু তারা অস্বীকার করে, সেখানে গেছে তারা। আমরা ওই জিনিসটা বিএনপির আমলে আমরা চেয়েছিলাম, আপনারা অন্তত এলাকায় আসুন, আপনাদের মন্ত্রীরা দেখুন, ভিকটিমদের পাশে গিয়ে দাঁড়ান। যেমন এই মুহূর্তে অস্বীকার করার তো কোনো সুযোগ ছিল না, যেমন পূর্ণিমার ঘটনা বলা হয়েছে যে ওটা শুধু পূর্ণিমার ঘটনা, বহু ঘটনা আমার একাধিক কলিগ 2001 সালে পরে ভোলায় গিয়েছিলেন। ভোলার ঘটনার ব্যাপারে শারীর ভাই নিশ্চয়ই জানেন, যে কিন্তু সেই সময় ওনারা দাবি তুলেছিলেন যে আপনারা আসেন, আসে ঘটনাটা দেখেন। মিনাসির ভাই কিছু বলবেন যে ওই সময় আপনারা অস্বীকৃতির একটা পর্যায়ে ছিলেন? আসলে সেটা হচ্ছে কি, 2001 সালে যে ঘটনা, যেগুলি পত্র-পত্রিকাগুলো কতগুলো অতিরঞ্জিত করা হয়েছে। আচ্ছা, এবং অতিরঞ্জন এখন 2001 সালে কোনো ঘটনার জন্য কোনো মামলা হয়েছে? কোনো মামলা কি হয়েছে? তদন্ত শেষ হয় না, এরকম কোনো ঘটনা আছে? আপনার একটা ঘটনা আপনি মুখে বললে হবে না, পত্রপত্রে আসলে হবে না, সেই ঘটনাকে নিয়ে আপনাকে একটা মামলা করতে হবে। ঘটনা তদন্ত হয়েছে, তদন্ত হলে তদন্ত হওয়ার পরে যদি চার্জশিট না হতো, তাহলে তাদের সরকার আসলো, তাদের সরকার কি করলো? তারা 2001 সালের কোনো ঘটনা নিয়ে এই পর্যন্ত কোনো মামলা করতে পেরেছে? পারে নাই। শুধু একটা স্টেটমেন্ট করেছে 2001 সালে বিএনপি ক্ষমতা এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে। আমি বলবো, বাংলাদেশ হওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর সবচাইতে বেশি আক্রমণ এসেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। সংখ্যালঘুদের সম্পদ দখল করে রেখেছে আওয়ামী নেতারা। আজকেও এই গত 3 মাস আগে একটা পত্রিকা দেখেছি, একটা ন্যাশনাল লিডার সম্পর্কে বলা হয়েছে, যেতে হিন্দু সম্পত্তি আপনার বেস্টেড প্রপার্টি দখল করে রেখেছে। হিন্দু সম্পত্তি এবং হিন্দুদের আক্রমণ, এটা বিএনপির কালচারে সেটা নাই। আমি বিএনপি বলি সেটা বলি। আমি আপনার একটা ঘটনা বলি, জাস্ট ইট টেক 1 মিনিট। 91-এ একটা বাবরি মসজিদ ডেমোলিশনের পরে দেয়ার ওয়াজ এ সিরিয়াস টেনশন ফর কমিউনাল রাইট। রাত 92-তে রাত 12টার সময় আমাকে ম্যাডাম খালেদা টেলিফোন, আমি মেয়র অফ চিটাগং, আপনার শহরের অবস্থা অনেক সন্দেহ, বলে কি শান্ত আছে, যদি একটা লোকের কোনো ক্ষতি হয়, আই উইল নট স্পেয়ার ইউ অ্যান্ড অল।
এই রাত 2টার সময় এই যে আজকে প্রসিকিউটর আছেন রানা দাশগুপ্ত, এদেরকে আমি রেস্কিউ করেছি এবং উই ডিড নট অ্যালাউ এনি ওয়ান ইভেন টু সেট ফায়ার। দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অফ দি হেড অফ দি গভর্নমেন্ট, আই মাস্ট সে। আমি লক্ষ লক্ষ দর্শক হিসেবে বলতে পারবো। আর মানে এবং এখানে খালেদ আমার বক্তব্য আছে যে বাবরি মসজিদ যেটা বললেন এটা নিয়ে বহু তদন্ত হয়েছে, আমার একটা বই আছে এটার ওপর। ওখানে একটা মন্দির এবং মসজিদ ভাঙা হয়েছিল, হিন্দুদের এখানে 3600 মন্দির ভাঙা হয়েছে, সচিত্র বিবরণ। আমি নিজে ঘুরে ঘুরে তখন রিপোর্ট করেছি, বই লিখেছি, আমরা এই বিষয়টা পার্লামেন্টে এটা আলোচনা হয়েছে। আমরা এই বিষয়টা এই জায়গা থেকে আবার শুরু করবো, একটা বিরতি নিয়ে ফিরে আসি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জানার শাহরিয়ার কবির, আপনি বলছিলেন যে বাবরি মসজিদ ভাঙার প্রেক্ষাপট বা তার পরবর্তী অবস্থা, সেটাই হচ্ছে তথ্যগুলো যেটা ওই যে যেটা নাসির ভাই বলছেন যে মামলা কেউ করেনি, তাতেই প্রমাণ হচ্ছে যে কোনো ঘটনা ঘটেনি। আমরা একটা শ্বেতপত্র বার করেছি 1500 দিনের, 2001 সাল থেকে পরবর্তী 1500 দিনের। সেখানে আমরা 3000 ঘটনা উল্লেখ করেছি, হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, এগুলো। কিন্তু আমরা কতগুলো জায়গাতে মামলার ব্যাপারে আমরা গেছিলাম সহযোগিতা করবার জন্য। আমাদের অন্য জায়গায় কিছু হয়েছে, কিন্তু আমরা যাদেরকে বলেছিলাম পূর্ণিমা ছাড়া আর কেউ মামলা করতে সাহস পায় না। আমি কালীগঞ্জের একটা পরিবারের কথা বলি, ওরা প্রথমে মামলা করেছিল, পরে এলাকা জামাতিরা গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে মামলা যদি তারা প্রত্যাহার না করে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। শাহরিয়ার ভাই, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি আপনাকে একটা এত মিলের একটা কথা বলি যে কক্সবাজার পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা আসামিদের ঘুরে বেড়ানোর কথা স্বীকার করেছেন। তারা বলেছেন সরকারি দলের নেতাকর্মীদের ধরতে মানা, উপরের চাপে সরকার দলীয় নেতাকর্মীদের তারা গ্রেপ্তার করতে পারছেন না। যাদের গ্রেপ্তার করা আছে তাদের মধ্যে 40 জন ইতিমধ্যে জামিনে বেরিয়ে এসেছেন। সাক্ষ্য পাওয়া যাচ্ছে না বলছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া। কেন সাক্ষ্য দিচ্ছে না জানতে চাইলে রামু বৌদ্ধ ঐক্য কল্যাণ পরিষদের আহ্বায়ক তরুণপুরা বলেন, ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছবি ও ভিডিও ফুটেজ আছে, সবার তালিকা পুলিশের কাছে দিয়েছি, পুলিশ সেসব ধরে আসামিদের গ্রেপ্তার করতে পারে কিন্তু ধরা হচ্ছে না। বৌদ্ধভিক্ষু সুনির্মল বড়ুয়া বলেন, যারা তাদের নাম বলার সাহস মানুষ হারিয়ে ফেলেছে। রামুর ঘটনাটা তো আমি যেটা বললাম, আমার যেটা পর্যবেক্ষণ হচ্ছে ওখানে আসছে যে ওখানে পুরো জিনিসটা হচ্ছে জামাত মাস্টার মাইন্ড করেছে এবং তারা সেখানে খুব সাকসেসফুলি আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় নেতাদেরকে তারা ব্যবহার করেছে। লুটপাটের কিছু ঘটনা সেখানে ছিল, কিন্তু লুটপাটটা সেখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে বারবার আমরা বলছি না আতঙ্ক কেন, পুরো এলাকা জুড়ে জামাতের যে পরিকল্পনা, দীর্ঘদিনে 30 বছরের পরিকল্পনা, সেখানে একটা স্বাধীন আরাকান মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করা রোহিঙ্গাদেরকে নিয়ে, এবং রোহিঙ্গারা সেখানে ছিল মেইন অ্যাক্টর, রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হয়েছে। এবং এই যে প্লটটা, যতক্ষণ পর্যন্ত আপনি ওই গভীরে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কখনো মনে হবে এটা লুটপাটের ঘটনা, এটা হয়তো ইকোনমিক ব্যাপার। পুরো ব্যাপারটা কিন্তু আমি মোটেই ইকোনমিক মনে করি না। রামুর ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত এবং এটা ছিল আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে। জামাতের এই মাস্টারমাইন্ডিং প্রসেসের সঙ্গে, জামাতের মাস্টারমাইন্ডিং প্রসেসের সঙ্গে বিএনপি নামে একমত হতে পারলো, আওয়ামী লীগের লোকেরা না, আওয়ামী লীগ তো সেখানে লুটপাটে অংশ নিয়েছে। বিএনপি যারা হয়েছে, আমি বিএনপিকেও বলবো বিএনপি লুটপাটে অংশ নিয়েছে। রোহিঙ্গা, ইন্ডিপেন্ডেন্ট রোহিঙ্গা স্টেটের সঙ্গে বিএনপি জড়িত, এই কথা আমি কিন্তু বলছি না, এটা জামাতের পরিকল্পনা, জি, রোহিঙ্গাদের পরিকল্পনা। জি, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি কিভাবে, বিএনপি ব্যবহৃত হলে হতে পারে, আওয়ামী লীগ কেন হলো? ওই যে সামনে রেখে দিয়েছে লুটপাট করবার জন্য আর উত্তেজিত করবার। তো এখানে তো সহজেই বলা যায় যে কোরআনের উপর দাঁড়িয়েছে। গ্রামের অশিক্ষিত মানুষদেরকে আপনি যদি 35,000 লিফলেট কিভাবে ছাপা হলো, গাড়িতে করে কিভাবে এভাবে পরিকল্পিতভাবে লোক চোখের পলকে নিয়ে আসা হলো, এই পুরো জিনিসটা কিন্তু তদন্ত করতে হবে। আমাদের তদন্ত কমিটিতে কিন্তু এই তদন্তগুলো হয়। আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই নাসির ভাই খুব ভালো করে দিবেন। আমি নাসির ভাই বলার পরে স্যারকে একটু শুনে আবার আপনার কাছে আসবো, হচ্ছে যে পুলিশই বা কেন দাঁড়িয়েছিল সেটা যদি একটু পরে বললাম। আচ্ছা, এখন যখন কেস ইনভেস্টিগেশন হচ্ছে, জি, পুলিশের যে স্টেটমেন্ট, ইনভেস্টিগেটিং অথরিটির যে স্টেটমেন্ট, জি, দ্যাট ইউ বি সাইটেড, জি, ওরা কি বলছে যে আমরা শনাক্ত করতে পেরেছি, গ্রেফতার করা যাচ্ছে না, কারণ তারা রুলিং পার্টির নেতারা। এরপরও শাহরিয়ার কবির ভাইয়ের এই বক্তব্যগুলো এখানে কি কোনো ইট ক্যারিজ এনি ভ্যালু? কারণ তদন্তকারী কর্মকর্তার চোখে যারা যারা দোষী তাদেরকে যদি সে গ্রেপ্তার করতে না পারে, আর যাদেরকে গ্রেপ্তার করেছে বলছে এরা সরকার দিয়ে সব জামিনে চলে আসছে, তারপর আপনি কিভাবে আশা করেন যে এই তদন্তকারী কর্মকর্তা রিয়েল অ্যাকিউজদেরকে বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে? এক, যেখানে জাতীয় নেতাদের বিরুদ্ধে একটা কেস ইনভেস্টিগেশন করতে মাত্র 7 দিন সময় লাগে, উইথিন 7 ডেজ আমার জাতীয় নেতাদের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করা হচ্ছে। সেখানে 8 মাস হয়ে গেলে তোমার একটা জাতীয় কলঙ্কজনক ঘটনা, সেখানে চার্জশিট সাবমিট হচ্ছে না। কেন হচ্ছে না? The statement, you quoted the statement of the SP, you quoted the statement of investigation authority,
দ্যাট ইজ দি রিয়েল পিকচার। শাহরিয়ার ভাই যেভাবে বলুক, জামাত বিএনপিকে যতভাবে সে উনি বলতে চান, কিন্তু ইনভেস্টিগেশন অথরিটি তো বলে নাই যে জামাত বলে তাকে গ্রেফতার করতে পারে নাই। আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে তালিকার কথা পুলিশ বলছে এবং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদের মধ্যে কিন্তু ছাত্র দলের নেতাদের নাম আছে, বিএনপি সমর্থক মেম্বারদের নাম আছে, বিএনপি সমর্থক অন্য নেতাদের নাম আছে, জামাত নেতাদের নাম আছে, এদেরকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে না। এরাও কিন্তু এখানে ক্ষমতাবান, স্থানীয়ভাবে কিছু লোক ক্ষমতাবান, এরা ক্ষমতাবান মানে এরা যদি পপুলার লোক হয়ে থাকে, তাদের যদি ফলসলি ইমপ্লিকেট করে থাকে, তাহলে তো পুলিশ উইল ডেয়ার টু অ্যারেস্ট দেম। যদি তাদেরকে স্কেপগোট করা হয়, তারা যদি এখন তো আওয়ামী লীগেরটা ঠিক না ক্ষমতা, শুনে যারা ক্ষমতায় থাকে, ক্ষমতা থাকলে পাওয়ার তাদের হাতে থাকে, ব্লকে থাকে। এখন আওয়ামী বিএনপির কাছে ক্ষমতা নাই, জামাতের কাছে ক্ষমতা নাই। আপনি বলছেন তারা ওখানে প্রভাবশালী লোক। প্রভাবশালী দুই কারণে হতে পারে, সম্পত্তির জন্য হতে পারে, আর না হলে তার জনপ্রিয়তার জন্য হতে পারে। এখন এত বেশি জনপ্রিয় লোকজনের বিরুদ্ধে, জামাত এবং বিএনপির বিরুদ্ধে মামলা বা আসামি দেখানো হয়েছে, তারা অ্যাকচুয়ালি সেই ঘটনার ইনভলভমেন্ট ছিল না, ফলে তাদেরকে গ্রেফতার কিভাবে বলছেন? এবং শাহরিয়ার ভাই যেগুলি বলছিলেন যে 35,000 লিফলেট ছাপানো হয়েছে এবং এই ছবি, ফেসবুকের এই ছবি, উত্তম কুমার বড়ুয়ার এই সরকারের অনেক ভাগ্যবান সরকার। শাহরিয়ার কবিরদের মতন ব্যক্তিত্বদের ওনারা পেয়েছেন। ঘটনা একটা হলে এটাকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে টুজিয়ে সরকারের পক্ষে এটা নিয়ে যাবে বিরোধী দলকে আক্রমণ করার জন্য। এটা তো ওনারা এই সরকারের ভাগ্যবান হয়েছে। রেডিমেড স্টেটমেন্ট করবে, রেডিমেড তদন্ত করবে, সব সরকারকে হেল্প করার জন্য। আমরা সরকারকে আওয়ামী লীগকে ছেড়ে কখনো কথা বলি। ডক্টর বদিউল আলম আওয়ামী লীগ এখনো শাহাবুদ্দিন কমিশনের রিপোর্ট করেনি, প্রকাশ করেনি, অ্যাকশন নেয়নি। ডক্টর বদিউল আলম আপনার কাছে যদি এই প্রসঙ্গে আসতাম যে আসলে তারা কি আসলে প্রভাবশালী, ক্ষমতাবান, কেন তাদের বিরুদ্ধে কি করা যাচ্ছে না? এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবার আমার মনে হয় তিনটে জিনিস কাজ করে। একটা হলো প্রভাব, যে নিজেরা প্রভাবশালী, আর একটা হলো যে তাদের কানেকশন, যে সরকারি দলের সাথে যদি কানেকশন থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর তারা প্রভাবশালী হলেও এটাও ওই যে অনেক সময় দূর হয়ে পড়ে। আর অর্থ, সেই অর্থের ব্যবহার, টাকা লেনদেনের ব্যবহার, ঘুষ দুর্নীতির যে প্রভাব, তো এই তিনটে কারণে এই সবগুলো ঘটছে। যেটা ঘটে আসছে আমাদের দেশে, যে পুলিশকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একের পর এক সরকার তাদের নিজস্ব পেটুয়া বাহিনী হিসাবে নিজস্ব স্বার্থে তারা ব্যবহার করছে। এবং তো এই অনেক ক্ষেত্রে নয়, প্রায় অধিকাংশ ক্ষেত্রেই অন্যায় কাজে ব্যবহার করছে, অন্যায়ভাবে ব্যবহার করছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এবং ওই যে আমি একটু বিনয়ের সঙ্গে ডিফার করতে পারি, আমি কিন্তু কোনোদিন এরকম একটি তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে বিচার বিভাগে কোন একটি সরকার থাকা অবস্থা যার বেশিরভাগ ওই সরকারের বিপক্ষে যায়, এরকম কি তার দেখি নাই। আপনি কি পুলিশকে এরকম ঢালাওভাবে বলতে পারবেন? তাদের তদন্ত প্রতিবেদনে তারা যে আওয়ামী লীগের এতগুলি লোকের নাম দিল, সেগুলি প্রকাশ করলো, মিডিয়াতে আনলো, সেটাকে কি আপনি একটু সাবাসী দিবেন না পুলিশদের? এখন তাদের বিরুদ্ধে এভিডেন্স আছে, তাদের বিরুদ্ধে ভিডিও এভিডেন্স আছে, তো এই এবং অনেক রকম এভিডেন্স আছে, এবং ওখানকার স্থানীয়রাও তথ্য দিয়েছে, যার ফলে তাদেরকে অস্বীকার করা সম্ভবপর হয়নি, তাদের নাম বাদ দেওয়া সম্ভবপর হয়নি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। বদিউল আলম সাহেব, যেটা হচ্ছে ওখানকার ওসি, যে ওসি ওই সমাবেশে গিয়ে বলেছিল যে আমার গায়ে যদি উর্দি না থাকতো আমি আপনাদের সঙ্গে, জামাতের মিছিলের কথা বলছে, আপনাদের মিছিলে আমি শামিল হতাম। সেই ওসিকে কিন্তু তাৎক্ষণিকভাবে যখনই স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন তাকে ক্লোজ করা হয়েছে। এরপর তাদের অ্যাসিস্ট্যান্ট এসপি ছিল, তাকে ক্লোজ করা হয়েছে। পুলিশ প্রশাসনের মধ্যেও যে জামাত বসে আছে রন্ধ্রে রন্ধ্রে, রামুর ঘটনাতে কিন্তু এটাও প্রমাণ হয়েছে। হ্যাঁ, জামাত বসে আছে, এইটাকেই আপনারা। শাহরিয়ার ভাই, এখানে আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি যে আপনি যে কোনো দুষ্ট লোক যে ধর্ম আশ্রয় করে তাকে জামাত বলছেন কেন? ধর্ম আশ্রয়ী দুষ্ট লোক কি আওয়ামী লীগের মধ্যে নাই? আপনি কেন তাকে জামাত বলছেন? সে ধর্ম আশ্রয়ী দুষ্ট লোক, সে আওয়ামী লীগের মধ্যে নাই? না, আওয়ামী লীগের মধ্যে তো কর্মীদের মধ্যে নিশ্চয়ই আছে, তাদের ক্যাডারদের মধ্যে নিশ্চয়ই আছে। যে লুটপাটের কথা যেটা বললেন, প্রফেসর আবুল বারকাতের অসাধারণ একটা রিপোর্ট রয়েছে এই অর্পিত সম্পত্তি সম্পর্কে। সেখানে তিনি ফিগার দিয়েছেন কোন পার্টি কতটা লুটপাট করেছে, শত্রু সম্পত্তি বা অর্পিত সম্পত্তি যেটা আমরা বলি না কেন, হিন্দুদের সম্পত্তি তিনি দেখিয়েছেন। শতকরা 14% আওয়ামী লীগের কর্মীরা, যারা স্থানীয় নেতারা, এগুলো লুটপাট করেছে। কিন্তু সেখানে শতকরা 50% বেশি সেটা বিএনপি করেছে, জামাতের হচ্ছে 14 থেকে 15%। পুরো
তার 7 বছরের গবেষণা এটা প্রফেসর আবুল বারকাদের, এত মোটা বই লিখেছে অর্পিত সম্পত্তির উপরে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে করে তা তো না, তারাও যেটা সুবিধা মতো, সেটা হচ্ছে কারণটা হচ্ছে সেখানে অর্থনৈতিক। বিএনপির রাজনৈতিক কারণটা যুক্ত হচ্ছে কোথায়? বিএনপি মনে করে হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, হিন্দুরা যত বাংলাদেশ ছেড়ে চলে যাবে, জামাত মনে করে যত চলে যাবে আওয়ামী লীগ ভোট দুর্বল হবে, তাদের ভোট ব্যাংকটা দুর্বল হবে। 2001 সালে ঠিক এই ঘটনা ঘটেছিল। সাইদের ওপর যখন বিচারের রায়টা ঘটনা ঘটলো, আমরা তো সেদিন তো আমরা বেগমগঞ্জে গেলাম। বেগমগঞ্জে কি বলা হলো? জামাতিরা হামলা করার আগে তাদেরকে, হিন্দুদেরকে বলছে যে তোদের সাক্ষীর কারণে সাইদি হুজুরের ফাঁসি হয়েছে, বাংলাদেশে আমরা কোনো হিন্দু রাখবো না। সমস্ত এলাকার লোকেরা বলেছে, কিন্তু সেখানে কিন্তু দুটো আওয়ামী লীগের লোক পেয়েছি যারা লুটপাটে অংশ নিয়েছিল, সেগুলো কিন্তু আমরা রেকর্ড করেছি। মাঠের কথা যদি আপনি খুব আমলে নেন, আমরাও কিন্তু এরকম শুনেছি যে একজনও জামাতে ইসলামীকে এই দেশে থাকতে দেওয়া হবে না, সেটাও তো বলা হয়েছে, না তো বলা হয় যে জামাতে ইসলামীর একজন লোককে জীবিত থাকতে দেওয়া হবে না, বা স্লোগান টোগান এরকম অনেক কিছু আছে না, সেটাতে মানে ওইটা আসলে কি? আমি তো বলছি ভিকটিমরা বলছে আমাদের কাছে, কারা? আমি অন ক্যামেরা ভিকটিমরা আমাকে বলছে, এটা আমার নিজের বানানো কথা। আমি নাসির ভাইয়ের কাছে আসার আগে একটা বিরতি নিচ্ছি। নাসির, আপনাকে আমি প্রশ্নটি করে রাখি যে সত্যি সত্যি কি আপনারা মনে করেন যে এইটা একটা ভোট ব্যাংক ইস্যু, এবং মানে সংখ্যালঘুরা যে কোনো সময় যে কোনো ইস্যু হোক, আমরা দেখি যে সংখ্যালঘুরা আসলে আক্রান্ত হয়, আপনারা এইটার কারণটা একটু যদি আপনার কাছ থেকে একটু যদি বিশ্লেষণটা একটু শুনতাম। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যারা মির নাসির, আপনাকে জানতে চাইছিলাম যে আপনারা সবসময় সংখ্যালঘুদেরকে আওয়ামী লীগের ভোট ব্যাংক মনে করেন কিনা। আমি যদি দুইটি স্পেসিফিক উদাহরণ দিই, সেটাতে বোঝা যাবে যে একটি দল, বা তাকে দল বলা ঠিক হবে কিনা, হেফাজতে ইসলামী যখন বলে যে এই দেশ হচ্ছে 90% মুসলমানের দেশ, যারা মুসলমান না, যারা আল্লাহর ইয়েতে বিশ্বাস করে না, তারা এই দেশে তাদের থাকার দরকার নাই, আপনারা সেই হেফাজতে ইসলামকে সমর্থন করে তাদের পাশে থাকতে বলেন। এবং সবসময় যে কোনো রাজনৈতিক নিপীড়ন আপনাদের উপর আসুক, আমরা যেটাকে কন্ডেম করি, তার ফলাফল গিয়ে পরে হচ্ছে সংখ্যালঘুদের উপর। এটা আওয়ামী লীগের বানানো কিনা, বা আপনারা এটা নিয়ে আসলে আওয়ামী লীগ যেটা মনে করছেন যে হিন্দুরা তাদের ভোট ব্যাংক, আমি সেটাকে শেয়ার করে আমি সেটা এগ্রি করি না। আমরা হিন্দুদের ভোট পাই, যারা হাম্বল হিন্দু, যারা ন্যাশনালিস্ট হিন্দু, যারা আওয়ামী লীগের মিথ্যা প্ররোচনায় বিশ্বাস করে না, যারা আওয়ামী লীগকে চিনতে পেরেছে, তারা আওয়ামী লীগকে ভোট দেয় না। হিন্দুরা যে আওয়ামী লীগের ভোট ব্যাংক, ইট ইজ ফলস। এবং হিন্দুদের বিরুদ্ধে একটা অভিযোগ, এটা বানানো হয়েছে আওয়ামী লীগে একটা সার্কামস্টেন্সিয়াল সিচুয়েশন সৃষ্টি করে, যাতে করে হিন্দুরা আমাদের কাছাকাছি আসতে না পারে। দ্যাট ইজ ইট। না হলে দেখেন, আমাদের দলে আমি যখন মিনিস্টার ছিলাম, আমি আমার চট্টগ্রামের জিপি, এডিশনাল জিপি এক হিন্দু ভদ্রলোককে করেছি। কারণ আমি জানি যে হিন্দুদেরকে ভোট ব্যাংক যে ব্র্যাকেট করে আওয়ামী লীগ তাদের স্বার্থের জন্য করা হচ্ছে। আমরা তো হিন্দুদের ভোট পেয়ে থাকি। আরেকটা কথা আপনি দেখেন, ম্যাডাম খালেদা জিয়া যখন এবার ইন্ডিয়া ভিজিট করলো, হাইরে 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 হাইরে, এখানে যেই রিয়াকশন শুরু হলো শাহরিয়ার কবির ভাইদের, তার আওয়ামী লীগের, মানে যেন বন্ধুত্বের মানে ছির ধরে গেছে ইন্ডিয়ার সাথে। ভাই, ইন্ডিয়া বলে কি, তারা কি বলে? তারা বলেছে our relationship with the people is always excellent. Relationship with the government is not permanent. It differs from the government to government. এবং তারা জনগণের সাথে, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম, আপনারা ওদের সাথে পার্মানেন্ট বন্ধুত্ব করেন যারা জনগণের মেজরিটির আপনার সমর্থন দ্বারা ইয়ে করে, কন্টিনিউ করে। কিন্তু এখন আমরা ওখানে গেলাম কেন, ম্যাডাম গেল কেন জানো, একদম বাংলাদেশ মানে আওয়ামী লীগরা পাগল হয়ে গেছে। আমাদের বন্ধু বদল করা যায়, কিন্তু জনগণকে বদল করা যায় না। আমার মনে পড়ে না যে ওরকম কোনো কিছু যে মানে আপনি কি বলেন, আওয়ামী লীগের তো আওয়ামী লীগ বলেছে যে এটা একটা রুটিন ইয়ে, তাকে এই সেই করেছে, সেটা তাকে কিন্তু কম গুরুত্ব দিয়েছে, এরকম অনেক কিছু বলেছে। কিন্তু আমি একটু তাদের গাত্রদা হয়েছিল, কিন্তু আমি একটু বৈজ্ঞানিক প্রসঙ্গে আসতে চাই ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছে। সেটা হচ্ছে যে আমি ওখানে শেষ করতে চাই, সেটা হচ্ছে কি জানেন, যে হিন্দু ভাইরা দে আর ভেরি ক্লোজ টু আস, এবং তারা ভোট ব্যাংক আওয়ামী লীগের, এটা ফলস একটা স্টেটমেন্ট। আওয়ামী লীগ তাদের সাথে একটা সিচুয়েশন ক্রিয়েট করে তাদেরকে বোঝাতে চাই যে ভাই আমরাই তোমাদের, বিএনপি তোমাদের না। জি, এটা একটা ফলস ইয়ে। আর আমি একটু ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে আসতে চাই, যদি বাংলাদেশের 10% লোকও মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী হয়, এবং 300 আসনের নির্বাচন হওয়ার ফলে সেই 10% লোক কি করে নির্বাচনে প্রভাবিত করতে পারে, মানে বড় দলগুলি এরকম ভাবে কেন, বা এটা ভেবে তাদেরকে আরো ভালনারেবল করে কেন? এটা আমার মনে হয় যতটুকু ওই যে এটা বাস্তবে সত্য, তার চেয়ে বোধহয় এটা তাদের পারসেপশনে, তাদের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা আরো বড়, আরো বেশি গুরুত্বপূর্ণ।
যে আমাদের সংখ্যালঘুদের সংখ্যা তো আরো অনেক বেশি ছিল, 20% বেশি ছিল, এবং আস্তে আস্তে এদের সংখ্যা কমছে। কিন্তু যেই 47-এ 23 ছিল, হ্যাঁ 20% বেশি ছিল, তো এর থেকে কমছে। কিন্তু যেই প্রথম থেকে যে ধারণা করা হয়েছে, যে অনেকেরই এই ধারণা যে সংখ্যালঘুরা একটা দলের, যেমন আওয়ামী লীগের তারা সমর্থক, এখন সংখ্যালঘুদের সংখ্যা কমে যাওয়া সত্ত্বেও সেই ধারণাটা কিন্তু বলবৎ রয়েছে। সেই ধারণাটা এখনো অনেকের মধ্যে, সেই ধারণাটা অনেকে এখনো পোষণ করে। আর এই যে সংখ্যালঘুদের উপর যে হামলা, সহিংসতা বারবার ঘটছে, এটার এখানে রাজনৈতিক ইস্যু যেমন আছে, রাজনৈতিক কারণ যেমন আছে, যে তারা ভোট ব্যাংক ইত্যাদি, অর্থনৈতিক কারণও আছে। যেমন শাহরিয়ার ভাই যেটা বলেছেন, যে অর্থনৈতিক কারণেও কিন্তু তাদের উপর হামলা হয়, তাদের সম্পত্তি দখল করা, তারপরে তাদেরকে উচ্ছেদ করে নিজেরা এই যে সেই সম্পত্তির মালিকানা নেওয়া, এই সব কারণেও কিন্তু ঘটে। তো সবসময় যে এটা রাজনৈতিক কারণে কিংবা ধর্মীয় কারণে হয় সেটা নয়। তো আমার মনে হয় যে অতীতে যে ধারণা ছিল, এরা বিশেষ দল আওয়ামী লীগের তারা ভোট ব্যাংক, এখনো সেই ধারণাটা পোষণ করে আসছে অনেকে, কিন্তু বাস্তবে এটার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। আমাদের পাঠকের একটা প্রশ্ন কি নেবেন? দর্শক একটু জানতে চেয়েছেন যে এইটা সেই প্রসঙ্গে না, কিন্তু একটু বাইরে আপনি যদি একটু সুখরঞ্জন বালির ভারতের কারাগারে থাকা সম্পর্ক যদি একটু বলতেন। আমি পরে বলবো এটা নিয়ে, কিন্তু জিনিসটা হচ্ছে 47 সাল থেকে দেখতে হবে যে পাকিস্তান কি চেয়েছিল। জিন্নার মৃত্যুর পর পাকিস্তান চেয়েছে একটা মনোলিথিক মুসলিম কান্ট্রি, এবং তখন থেকে আপনি দেখুন 48-এ ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যত বাঙালির গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম, সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ বলুন, স্বাধিকারের বলুন, সব কিছুকে তারা বলেছে এটা ভারতের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত, এবং এটা ইসলাম বিরোধী, এটা পাকিস্তান বিরোধী। 71-এর মুক্তিযুদ্ধকে কিন্তু তারা সেইভাবেই ভারতের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত, পাকিস্তানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নাস্তিকদের এই আস্তিকতা নাস্তিকতার বিষয়টা কিন্তু সেই 47 সাল থেকে আমরা দেখে আসছি। এবং এখনো যে জিনিসটা হচ্ছে, সেখান থেকে কিন্তু হিন্দু সম্প্রদায় বলুন, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়, প্রত্যেকবারই কিন্তু তারা আক্রান্ত হচ্ছে ওই একই কারণে, যারা বাংলাদেশকে একটা মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানাতে চায়। পৃথিবীর সব দেশে সংখ্যালঘুরা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে সমর্থন করে। ভারতে মুসলমানরা সেখানে ধর্মনিরপেক্ষ, তারা কেউ বিজেপি বা সংঘ পরিবারকে তারা সাপোর্ট করে না, তারা মোদীকে সাপোর্ট করে না, তারা কংগ্রেসকে সাপোর্ট করে। এবং ভারতে জামাত ইসলামী পর্যন্ত তারা বলছে ভারতকে ধর্মনিরপেক্ষ থাকতে হবে। আমাদের এখানে আমরা সবসময় দেখি এই যে 10% কমতে কমতে 10% এসছে, এবং এদের মতো ভালনারেবল এখানে কেউ নেই বাংলাদেশের সংখ্যালঘুদের মতো। ভারতে কিন্তু যতই হোক না কেন মুসলমানরা কিন্তু সেখানে প্রতিবাদ করে, সেখানে কিন্তু ঘটনা ঘটায়। বিভিন্ন সময় আমরা দেখেছি সেখানে তারা পলিটিক্যাল ফোর্স যেমন ইকোনমিক্যাল ফোর্স, সেখানে ভারতে মুসলমানদের যদি প্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে দেখেন, অনেক বড় বড় জায়গায় তাদেরকে দেখেছি। আর যেটা নাসির ভাই বললেন, আপনি একজন কি বানিয়েছিলেন, ডিআইজি, অ্যাডিশনাল আইজি বানিয়েছিলেন। আমরা কিন্তু গভর্নমেন্ট লিডার বানিয়েছেন, কিন্তু আমরা যদি হিসাবগুলো দেখি, একজন আরো একজন আছে। আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় ছিল? বেশিরভাগ সময় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় ছিল। আপনি দেখেন বাংলাদেশের প্রশাসনে, সিভিল প্রশাসন থেকে শুরু করে সর্বত্র, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, অন্যান্য প্রতিষ্ঠানে হিন্দুদের, এমনকি পার্লামেন্টে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন হিন্দুদের পার্টিসিপেশনটা বেশি থাকে। এবারের পার্লামেন্টও আপনি দেখেন কতজন হিন্দু এখানে আছে, আগের পার্লামেন্টে কতজন ছিল। সমস্ত সরকারি, আপনি ইয়েতে হাইকোর্টে বলেন, সুপ্রিম কোর্টে বলেন, আমাদের প্রশাসনে বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে বলেন, একটা জায়গাতে শুধু আমি দেখি সেটা হচ্ছে ডিফেন্সে। এই মানসিকতাটা এখনো আমরা চেঞ্জ করতে পারলাম না, না হিন্দুদেরকে ডিফেন্সে নেওয়া যাবে না। এটাকে এখনো আওয়ামী লীগ আমলে এটাকে তারা মনে করে একটা থ্রেট। কিন্তু সাম্প্রদায়িকতার কথা যদি বলেন, এটাকে কিন্তু যুক্ত করতে হবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে, ধর্মনিরপেক্ষতার সঙ্গে। হিন্দুরা বলুন, বৌদ্ধরা বলুন, খ্রিস্টানরা বলুন, তারা সবসময় ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে থাকতে চাইবে। মুসলমানরা যেভাবে মাইনরিটি হিসেবে পৃথিবীর সব দেশে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে থাকতে চায়। এবং সাম্প্রদায়িক গোষ্ঠী, যেখানে হিন্দু সাম্প্রদায়িকরা আছে, অন্যান্য দেশে খ্রিস্টান সাম্প্রদায়িকরা আছে, জুইশ সাম্প্রদায়িকরা আছে, ইসরায়েলে, তারা কিন্তু সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপরই তারা থ্রেট।
এটা কোনো মুসলমান যেখানে সংখ্যালঘু তারা কখনো তারা চাইবে না সেখানে একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে হিন্দু, ভারতে কেউ চাইবে না বিজেপির সঙ্গে থাকতে, কংগ্রেসের সঙ্গে থাকতে চাইবে। এখানে স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে তারা আওয়ামী লীগকে পছন্দ করে। হ্যাঁ নিশ্চয়ই গয়েশ্বর রায় আছেন, এরকম কিছু আছে। জামাতেও একসময় তো তারা বলেছিল যে এবার বোধহয় গঠনতন্ত্র চেঞ্জ করেছে, তারা বলেছে জামাতেও এখন হিন্দু থাকতে পারবে, তারা নেবে। কিন্তু বটম লাইন হচ্ছে বাংলাদেশকে কারা মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানাতে চায়। আপনি হেফাজতে ইসলামের কথা বলেছেন, 13 দফা পড়ে দেখুন, এটা হচ্ছে সেই জামাতের সেই ডিজাইন। 71 সাল থেকে তারা বাংলাদেশকে 13 দফার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটা একমত পোষণ করেছেন, ততটা খোলাখুলি একমত বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে আমরা পাই নাই। কি বলেছে? তারা বলেছেন যে পাশে থাকতে, কিন্তু না শেখ হাসিনা তো আমি তো পরে বলেছেন। আমার বন্ধু সাদেক হোসেন খোকা, আমি সেদিন তো টেলিভিশনে চ্যালেঞ্জ করলাম না, উনি বললেন যে 13 দফা তারা ক্ষমতায় গেলে আদর করে বাস্তবায়ন করবেন, তারা বাস্তবায়ন করবেন। আমি বললাম যে কি যে নাসির ভাই, আমি কিন্তু খোকাকে বলেছে, খোকা আমাদের আপনাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা দেখতে চাই 13 দফা। এটা তো 13 দফা তো গুরুত্বপূর্ণ নয়, এটা তো রাজনীতি, এটা তো ভোটের রাজনীতি। আমার তো মনে হয় 13 দফা গুরুত্বপূর্ণ নয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদেরকে এই সম্মেলনকে তারা অভিনন্দন জানিয়েছেন। শান্তিপূর্ণ সমাধান যখন শান্তিপূর্ণ করেছিলেন তখন অভিনন্দন জানিয়েছেন। ওয়ার্ডিংটা আপনি এক্সপ্লেনেশন অভিনন্দন, তারা বলেছেন যে কি যেটা তারা বিবেচনা করবেন। প্রধানমন্ত্রীও তাদের সাথে 13 দফাকে সমর্থন করেছেন এবং সমর্থন করে এমন এক পর্যায়ে চলে গেলেন, তিনি বললেন মদিনার সনদ অনুযায়ী তিনি দেশ চালাবেন এবং কিসাস তিনি এখানে চালু করবেন। ইয়েতে রামুতে বলে নাই কিসাস মানে কি? আই ফর আই, মানে মাথার জন্য মাথা, খুনের জন্য খুন। তারপর উনি মদিনা সনদ পর্যন্ত চলে গেছেন। আমার যেটা উনি দেখেন মদিনা সনদ যদি আমরা বলতাম তাহলে তো বাংলাদেশের আমাদের এই নাসির ভাই, এই কথা আমি বহুবার বলেছি যে আমাদের এখনকার যে সংবিধান, আপনি রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছেন, মদিনা সনদে কোথায় আপনি রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছেন? সেটাই তো আমি বলছি, আমাদের এই সংবিধানের বাদ দিলেন না কেন? আপনারা আল্লাহর উপর আস্থা, আমাদের সংবিধানের চেয়ে মদিনা সনদ অনেক বেশি সিকুলার। ডেফিনেটলি মদিনা সনদ, না শুনেন, মদিনা সনদ ইজ দ্য ফার্স্ট historical constitution of the world, Muslim এবং ইসলামিক স্টেট ফরমেশন হল ফার্স্ট মদিনা সনদ। আমি একটা কথা বলতে সেটা হচ্ছে জানেন, মদিনা সনদ যাই বলেন, আওয়ামী লীগ আজকে যে হেফাজতকে নিয়ে বলছেন আমাদেরকে সমর্থন করি, তাদের দাবি আমরা ইয়ে করে সমর্থন করি, তাহলে সেখানে ওনারা হেফাজত জামাত, আর উনি জানেন সেটা জিয়া রহমান সাহেব আর্টিকেল 12 অফ দ্য কনস্টিটিউশনে 5th অ্যামেন্ডমেন্টে বলেছিল যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নয়, করতে পারবে। ওনারা 15th অ্যামেন্ডমেন্টে একই আর্টিকেল 12 এজ ইট ইজ রেখে দিয়েছেন। তাহলে আমি মনে করি যে ভোট যুদ্ধে ভোট ব্যাংকের আপনার ভোটের জন্য টু দ্য ভোটার্স, ওনাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভোট রাজনীতি করেন, বাট ভোট রাজনীতিতে তিনি অত্যন্ত পারদর্শী। তিনি এটা রেখেছেন, মুখে একটা বলবেন, কাজে একটা করবেন, আসলে একটা করবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে শুনবো এই সম্পর্কে বাকি কথা। বিরতির পর ফিরে এলাম আজকে ব্রাঞ্চে। জনাব বদিউল আলম মজুমদার, আপনি যদি একটু আপনার অবস্থাটা একটু বলতেন, যে আলোচনা আপনি শুনছিলেন। তা আমার মনে হয় যে আমরা যদি এই যে অতীতের যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে যদি বেরোতে না পারি, অর্থাৎ সংস্কৃতি মানেটা কি, যে আমার দলের কেউ যদি কোনো অন্যায় করে, সেই অন্যায়কে আমি ওই যে সে অন্যায় করে তাকে পার পেয়ে যেতে দেব, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। কিংবা কোনো ঘটনা ঘটলে আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করব এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে অনেক সময় তাদের উপর বিভিন্ন রকমের এই যে নিপীড়ন নির্যাতন চালাবো। এই সংস্কৃতি যতদিন চলবে ততদিন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আমাদের যে কালচার অফ ইম্পিউনিটি, যে সরকারি দলের লোকদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় না, এই যেমন রানাদের মতো এইসব ব্যক্তিরা, রানা গ্রেপ্তার হয়েছে, কিন্তু বহু হাজার হাজার রানা আছে এবং গ্রেপ্তার হয়েছে কারণ গ্রেপ্তার না করে কোনো উপায় ছিল না। তো এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না, এবং আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হবে না, গণতন্ত্র কার্যকর হবে না, এবং গণতন্ত্র কার্যকর না হলে আমাদের যেই রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা অর্থ পাওয়া হবে না। তাই আমাদের সংস্কৃতি পরিবর্তন আনতে হবে। আমাদের সংস্কৃতি পরিবর্তন না আনলে কিন্তু যে আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয়, এখন যেটা আমাদের আলোচনার বিষয়, মূল আলোচনার বিষয় আজকে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে, যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরেও আমাদের
অবস্থা ভালো হবে না, আবারও একই অবস্থায় ফিরে যাব যদি এই রকম সংস্কৃতিতে আমাদের পরিবর্তন না আসে। নাসির ভাই, আপনি যদি একটু 30 সেকেন্ডে বলেন আমাদের। 30 সেকেন্ডে এটাই বললো যে না, প্রতিহিংসায় জন্ম দেয়। আপনি দেখেন গত 4-5টি বছর এই সরকার এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন প্রতিহিংসা ছাড়া। প্রতিহিংসার দাবানলে জ্বলছে সারা দেশ। আপনি দেখেন আমার দলের বিরুদ্ধে 10,000 মামলা করা হয়েছে, 3.5 লক্ষ আসামি করা হয়েছে। আমার জাতীয় নেতারা আজকে জেলে, তাদেরকে 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়। যেটি বলছিলেন যে সে সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই, 10 সেকেন্ডে সারিবার যদি শুরু করেছিলাম আমরা তো সংখ্যালঘু দিয়ে। আমি মনে করি 72-এর সংবিধান হচ্ছে সংখ্যালঘু বলুন মানবাধিকারের সর্বোত্তম গ্যারান্টি। আমাদের ফিরে যেতে হবে সেইখানে। আর একটা এই সরকারের সমালোচনার যে জায়গাটা হচ্ছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছিল, শাহাবুদ্দিন কমিশন রিপোর্ট একটা দিয়েছে 10,000 পৃষ্ঠার উপর। আমি চাই অবিলম্বে রিপোর্টটি প্রকাশ করা হোক, যে সুপারিশগুলো করা হয়েছে সেই সুপারিশগুলো কার্যকর করা হোক, দায়ীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, তাহলে আমরা নির্যাতন বন্ধ করতে পারব। আমরা আশা করবো এরকম ঘটনার ভবিষ্যতে কখনো ঘটবে না। আজকের অনুষ্ঠানে আসার জন্য জানাব শাহরিয়ার কবির, জানাব মীর নাসিরউদ্দিন, জানাব মদিউল আলম মজুমদার, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।